সুপ্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। তোমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। শুরুতে তোমরা দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের একটি চিত্র। এই ক্যাম্পাস থেকে তোমাদের যাবতীয় কার্যাবলী সম্পাদন করা হয়। আজকে আমি তোমাদের যে ক্লাসটি গ্রহণ করব সেটি হচ্ছে ইতিহাস বিষয়ের অনার্স প্রথম বর্ষের 211509 কোর্স। কোর্সের শিরোনাম হচ্ছে ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। আজকের এই লেকচারটি আমার 11 নম্বর লেকচার, অর্থাৎ এর আগে আরো 10টি লেকচার তোমাদের সামনে উপস্থাপন করেছি। আজকের লেকচারের শিরোনাম হচ্ছে আব্বাসীয় শাসনামল, আব্বাসীয় শাসন ব্যবস্থা, সামাজিক ও অর্থনৈতিক জীবন, শিক্ষা ব্যবস্থা, বিজ্ঞান, কলা, স্থাপত্য এবং বাগদাদের পতন অর্থাৎ আব্বাসীয়দের পতন কিভাবে হয়েছিল। আব্বাসীয় শাসনামলের আজকে আমরা শেষ ক্লাস নেব, অর্থাৎ আমি আজকে শেষ করব আব্বাসীয় শাসনকালটা। শুরুতে আমার পরিচয় তোমাদের সামনে উপস্থাপন করছি। আমার নাম মোহাম্মদ সিদ্দিকুর রহমান, প্রভাষক ইতিহাস। আমার কলেজের নাম নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী। এখন আমরা তোমাদের সামনে উপস্থাপন করব আমি আব্বাসীয় শাসন ব্যবস্থা। আব্বাসীয় শাসনামলে সাম্য, ভ্রাতৃত্ব ও জনকল্যাণ প্রাধান্য পেয়েছিল। যোগ্যতা অনুসারে সকল সম্প্রদায়, জাতি, গোষ্ঠী ও ধর্মের লোক খিলাফতের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিল। অর্থাৎ এখানে যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হয়েছিল, অন্য স্বজনপ্রীতি বা ধর্মকে প্রাধান্য দেওয়া হয়নি। আব্বাসীয় খলিফাগণ খিলাফতকে একটি ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছিলেন, যেটা উমাইয়াদের আমলে ছিল না। আব্বাসীয় শাসন ব্যবস্থা প্রধানত দুই ভাগে বিভক্ত ছিল। এই ভাগ দুটো আমরা দেখব। এক নম্বরে বলছে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, যেটা কেন্দ্র থেকে পরিচালিত হতো। আর দুই নম্বরে বলছে প্রাদেশিক শাসন ব্যবস্থা, অর্থাৎ বিভিন্ন প্রদেশ যে শাসনগুলো করতো সেটার কথাই বলা হচ্ছে। শুরুতে দেখব কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। তোমাদের সামনে এখন কেন্দ্রীয় শাসন ব্যবস্থা সম্পর্কে বলবো। প্রথমে আসছে খলিফা। কেন্দ্রীয় শাসন ব্যবস্থা কেন্দ্রে ছিলেন খলিফা। তিনি ছিলেন একাধারে সর্বোচ্চ শাসনকর্তা। অন্যদিকে মুসলিম সমাজের ধর্মীয় নেতা। তিনি কেবল পার্থিব জগতেরই শাসক ছিলেন না, বরং আল্লাহর প্রতিনিধি হিসেবে শাসন কাজ পরিচালনা করতেন। অর্থাৎ তিনি ছিলেন আল্লাহর কর্তৃক প্রদত্ত নেতা বা আল্লাহর প্রতিনিধি। খলিফা বিতর্কিত সকল বিষয়ে মীমাংসা প্রদান করতেন। তিনি রাজধানীর প্রধান মসজিদে শুক্রবার জুমার নামাজে ইমামতি করতেন। হজে খলিফা স্বয়ং কিংবা প্রতিনিধি প্রেরণ করতেন এবং ইসলামের পবিত্র স্থান মক্কা ও মদিনা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল খলিফার হাতে। খলিফা ছিলেন সেনাবাহিনীর সর্বাধিনায়ক, প্রাদেশিক শাসনকর্তা, উজির, হাসিব ইত্যাদি নিয়োগ দিতেন খলিফা স্বয়ং নিজে। এরপর দেখব মন্ত্রণা পরিষদ। খলিফা সর্বময় ক্ষমতার অধিকারী হলেও তাকে পরামর্শ দেওয়ার জন্য একটা পরিষদ ছিল, যেটাকে বলা হতো মন্ত্রণা পরিষদ। আব্বাসীয় বংশের 5 জন খলিফার খেলাফতকালে মন্ত্রী পরিবারের প্রধান ব্যক্তিবর্গ এবং রাজধানী বাগদাদের সম্ভ্রান্ত ব্যক্তিদের নিয়ে একটা পরামর্শ পরিষদ গঠন করা হয়েছিল। শাসন বিষয়ে তাদের পরামর্শ অনুযায়ী খলিফা সিদ্ধান্ত গ্রহণ করতেন। এরপর হচ্ছে কেন্দ্রীয় শাসন ব্যবস্থার আরেকটা বৈশিষ্ট্য উজির। আব্বাসীয় খলিফাগণ পারসিক প্রথার অনুকরণে সর্বপ্রথম মুসলিম জাহানে উজির বা প্রধানমন্ত্রীর পদ চালু করেছিলেন। খলিফার পরে ছিল এই উজিরের স্থান রাজস্ব নির্ধারণ, কর্মচারী নিয়োগ, বদলি, বরখাস্ত সব ক্ষমতার অধিকারী ছিলেন খলিফা।
পরবর্তীতে খলিফা বা প্রধানমন্ত্রীকে বলা হতো আমির উল উমরাহ বা এর পদটা পরিবর্তিত হয়ে যায়। এরপরে দেখবো হাজিব। হাজিব বা গৃহাধ্যক্ষ ছিলেন, গৃহের যে অধ্যক্ষ ছিলেন, খলিফার ঘনিষ্ঠ সহচর। জনগণকে খলিফার সাথে পরিচয় করানো বা উপস্থিত করানোর প্রধান দায়িত্ব ছিল হাজিবের। তিনি বিদেশি দূতদের রাজদরবারে আমন্ত্রণ জানাতেন এবং খলিফার সাথে পরিচয় করিয়ে দিতেন। আব্বাসীয় শাসনের প্রথম দিকে উজিরি হাজিবের দায়িত্ব পালন করতেন, কিন্তু উজিরের দায়িত্ব বেড়ে যাওয়ার ফলে পরবর্তীতে হাজিব পদের সৃষ্টি করা হয়েছিল। এরপর দেখবো যে কেন্দ্রীয় শাসনের একটা উপকরণ বা ছিল জল্লাদ। পারস্য রীতি অনুসারে আব্বাসীয়রা জল্লাদ পদ সৃষ্টি করেছিলেন। এই জল্লাদ খলিফার আদেশক্রমে দণ্ডপ্রাপ্ত ও হতভাগ্য লোকদের শিরচ্ছেদ করতেন। আব্বাসী আমলে রাজপ্রাসাদের গোপন কক্ষে রাষ্ট্রদ্রোহী ও সমাজ বিরোধীদের শাস্তি দেওয়ার প্রথা চালু হয়েছিল। এরপর দেখব দিওয়ান আল খারাজ বা রাজস্ব বিভাগ। উমাইয়ার শাসনের কালের মতোই আব্বাসের যুগে দিওয়ান আল খারাজ বা রাজস্ব বিভাগ প্রতিষ্ঠা করা হয়। মূলত রাজস্ব সংগ্রহ করায়, রাজস্ব আদায় ও হিসাব রাখা ছিল এই বিভাগের কাজ। এই বিভাগে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে সেগুলো জমা রাখা হতো। দিওয়ান আল জুনুদ বা সামরিক বিভাগ। উমাইয়া আমলে সেনাবাহিনী বা দেওয়ান আল জুনুদ ছিল গোত্রভিত্তিক, কিন্তু আব্বাসীয় যুগে সাম্রাজ্যের বিশালতার কারণে এই গোত্রভিত্তিক ব্যবস্থাটা তুলে দেওয়া হয় এবং বিভিন্ন ভাষা ও গোষ্ঠীর লোক সেনাবাহিনীতে যোগদানের সুযোগ পেয়েছিল। এজন্য রেজিমেন্ট ভিত্তিক সেনাবাহিনী গঠিত হয়, যেমন আরব রেজিমেন্ট, খোরাসান রেজিমেন্ট, তুর্কি রেজিমেন্ট, পারস্য রেজিমেন্ট ইত্যাদি। সেনাবাহিনীতে দুই ধরনের সেনা থাকতো, একটা নিয়মিত সেনাবাহিনী এবং একটা অনিয়মিত সেনাবাহিনী। নিয়মিত সেনাবাহিনীরা বেতন এবং ভাতা সবই পেত, কিন্তু অনিয়মিত বাহিনীরা শুধু বিশেষ অভিযানে বেতন পেত এবং অন্য সময় শুধু ভাতা পেত। দিওয়ান আল রাসাইল বা পত্র বিনিময় বিভাগ। রাজকীয় চিঠিপত্র, দলিল দস্তাবেজ, আদেশ নিষেধ, উপাধিপত্র, ক্ষমতাপত্র এ বিভাগ হতে লেখা হতো। খলিফার অনুমোদনের পর তাই এই বিভাগ সংরক্ষণ করত। খলিফা বা উজিরের আদেশনামা যথাস্থানে পৌঁছানোর দায়িত্ব ছিল এই পত্র বিনিময় বিভাগ বা দিওয়ান আল রাসাইলের। এরপরে দেখব দিওয়ান আল বারিদ বা ডাক বিভাগ। রাজধানী বাগদাদ থেকে দূরবর্তী প্রদেশসমূহে ডাক বিতরণের জন্য ঘোড়ার রিলে ব্যবস্থা প্রচলন করা হয়। আব্বাসীয় সাম্রাজ্যের 950টি রিলে ছিল, রিলে স্টেশন। ডাক বিভাগের প্রধান কর্মকর্তাকে বলা হতো সাহিব আল বারিদ। এই ডাক বিভাগ গোয়েন্দা বিভাগেরও কাজ করত। খলিফা চিঠিপত্র আদান প্রদানের ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত কবুতরেরও ব্যবহার করতেন। এরপর আমরা দেখব দিওয়ান আল সুরতা বা পুলিশ বিভাগ। মানুষের জানমালের নিরাপত্তা প্রদানের জন্য দিওয়ান আল সুরতা বা পুলিশ বিভাগ গঠন করা হয়েছিল। পুলিশ বিভাগের যিনি প্রধান ছিলেন তিনি সাহিব আল সুরতা, তার পদ ছিল সাহিব আল সুরতা। দিওয়ান আল খাতাম বা রেজিস্ট্রেশন বিভাগ। উমাইয়া যুগে এই রেজিস্ট্রেশন বিভাগে চালু হয় এবং আব্বাসীয় যুগে রাজকীয় সিলমোহর, আদেশ বা ফরমান সংরক্ষণের দায়িত্ব এই দিওয়ান আল খাতাম বা রেজিস্ট্রেশন বিভাগ পালন করত। রাজকীয় ফরমান যাতে জাল হতে না পারে বা কেউ যেন জাল করতে না পারে সেজন্য রাজকীয় ফরমান লেখার পরে এতে রাজকীয় সিলমোহর দেওয়া হতো এবং এক কপি সংরক্ষণ করা হতো। এছাড়াও আরো কিছু বিভাগ ছিল, যেমন দিওয়ান আল কাজা বা বিচার বিভাগ, দিওয়ান আল আজিম্মা বা হিসাব নিরীক্ষণ বিভাগ, দিওয়ান আল আতা বা দান খয়রাত বিভাগ, দিওয়ান আল শির বা গোয়েন্দা বিভাগ, দিওয়ান আল আকরিকহ বা পয় প্রণালী ও সেচ বিভাগ, দিওয়ান আল দিয়াহ বা খলিফার ব্যক্তিগত সম্পত্তি রক্ষণাবেক্ষণ বিভাগ। এই সকল বিভাগের মাধ্যমে আব্বাসীয় যুগে কেন্দ্রীয় শাসন পরিচালিত হতো। এখন তোমাদের সামনে বলবো প্রাদেশিক শাসন ব্যবস্থা। ঐতিহাসিক ইবনে খালদুনের মতে আব্বাসীয় সাম্রাজ্যে
36টি প্রদেশে বিভক্ত ছিল। কিন্তু ঐতিহাসিক পিকে হিট্টির মতে আব্বাসীয় সাম্রাজ্য সেই সময় 24টি প্রদেশে বিভক্ত ছিল। এই প্রদেশগুলো দেখব। প্রথমে আসছে পশ্চিম আফ্রিকার উপকূল এবং সিসিলিস, এরপর মিশর, সিরিয়া ও প্যালেস্টাইন, আল হেজাজ ও ইয়ামামা, ইয়েমেন ও দক্ষিণ আরব ভূমি, বাহরাইন ও ওমান, ইরাক প্রদেশ, আল জাজিরা, আজারবাইজান, জাবল বা পারস্য ইরাক, খুজিস্তান, ফার্স, কারমান, মাকরান, সিজিস্তান, কুহিস্তান, কুমিশ, তাবারিস্তান, জুরজান, আর্মেনিয়া, খোরাসান, খাওয়ারিজম, আল সুগদ এবং ফারগানা। পিকে হিট্টি এই 24টি প্রদেশের কথা বলেছেন যা আব্বাসীয় সাম্রাজ্যের অধীনে ছিল। এখন আমি তোমাদেরকে দেখাবো আব্বাসীয় যুগে সামাজিক ও অর্থনৈতিক জীবন কেমন ছিল। শুরুতে দেখাবো আব্বাসীয় যুগে সামাজিক জীবন। মিশ্র আরব জাতির উদ্ভব। গোত্র প্রজা প্রাচীন আরবের সমাজব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য ছিল, কিন্তু আব্বাসীয় যুগে এসে এই গোত্র প্রথা অনেকটাই বিলুপ্ত হয়ে যায় এবং সেখানে একটা মিশ্র জাতির উদ্ভব ঘটে। এখানে ধর্মকে প্রাধান্য দেওয়া হয়, গোত্র বা সম্প্রদায়কে নয়। তাছাড়া আব্বাসীয় শাসকরা এবং উচ্চপদস্থ কর্মকর্তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্য জয় করেছেন এবং সেই অঞ্চলের সুন্দরী রমণীদের বিবাহের মাধ্যমে যে একটা নতুন জাতির উদ্ভব হয়েছে, সেখান থেকে আরব মিশ্র জাতিতে পরিণত হয়। অর্থাৎ পারস্য আরব, ইরাক আরব, অন্যদিকে আফ্রিকান আরব, এই মিলেমিশে একটা মিশ্র আরব জাতির উদ্ভব হয়েছিল সেই সময়। সামাজিক স্তর। আব্বাসীয় যুগে সমাজের 3টি স্তর ছিল। সবচেয়ে উঁচুতে বা প্রথম স্তরে অবস্থান করতেন খলিফা স্বয়ং, দ্বিতীয় স্তরে অবস্থান করছেন খলিফার পরিবার এবং আত্মীয় স্বজন, সেই সাথে উচ্চপদস্থ কর্মচারীরা। তৃতীয় স্তরে অবস্থান করতেন একবারে ভৃত্য দাস বা নিম্ন শ্রেণীতে যারা বসবাস করে এই সকল লোকজন। হেরেমের দাসদের ছিল নিম্ন স্তরে এবং তাদেরকে নপুংসক করা হতো, যাদেরকে গিলমান বলা হতো। সমাজের নারীর অবস্থান দেখবো আব্বাসীয় যুগে। আব্বাসীয় যুগে সমাজে নারীর অবস্থান ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং সমাজে নারীর অবস্থান ছিল অনেক মর্যাদা এবং উঁচুতে। আল মাহাদির স্ত্রী খাইজুরান, হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা, অন্যদিকে আল মামুনের স্ত্রী বুরান, এই সকল মহিলা যথেষ্ট প্রভাবশালী ছিলেন এবং সে সময় সমাজে তাদের যথেষ্ট মর্যাদাও ছিল। এদের অবস্থান থেকে বোঝা যায় যে আসলে নারীর অবস্থা ভালো ছিল। কিন্তু আব্বাসীয় যুগের শেষ সময়ে এসে যেহেতু ইসলাম থেকে তারা দূরে সরতে শুরু করে এবং ব্যভিচারে লিপ্ত হয়, এই সময় নারীদের সম্মান বা মর্যাদা অনেকটা কমে গিয়েছিল। এরপরে দেখবো পোশাক পরিচ্ছদ। আব্বাসীয় যুগের পোশাক ছিল ঢিলা পাজামা ও ঢিলা জামা। এছাড়া তারা টুপি, মোজা, শার্ট, ফতুয়া, জ্যাকেট ইত্যাদি পরিধান করত। আর নারীরা সাধারণত অলংকার পরত। তাছাড়া বিভিন্ন ধরনের তৈজসপত্র, রত্ন খচিত শৌখিন দ্রব্যের সে সময় প্রচলন ছিল। খাদ্য। আব্বাসীয় যুগে রুটি ছিল প্রধান খাদ্য। এছাড়াও সম্ভ্রান্ত পরিবারের খাবার টেবিলে খেতেন তখন মিষ্টি ও সুগন্ধি খাবারের প্রচলন ছিল। মদ্যপান সমাজের প্রায় সর্বস্তরে প্রচলিত ছিল। মদ্যপান শরীয়ত বিরোধী হলেও তা কঠোর করা হয়নি। খেজুর থেকে উৎপাদিত এক ধরনের মদ খেতেন যা খামির বলা হতো।
এটা নিষিদ্ধ ছিল না। অন্যদিকে আঙ্গুর থেকে, আঙ্গুর ও বাদামের রস থেকে প্রস্তুত নাবিশ পান করা ধর্মবিরোধী ছিল না। খেলাধুলা। আব্বাসীয় যুগে বিনোদনের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা প্রচলন ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল দাবা খেলা, পাশা খেলা, তাছাড়া ঘোড় দৌড়, বর্ষা নিক্ষেপ, পোলো, কুস্তি, হকি, বিভিন্ন ধরনের খেলাধুলা প্রচলিত ছিল। সঙ্গীত ও নৃত্য। আব্বাসীয় সমাজে সঙ্গীত ও নৃত্যের প্রচলন ছিল। মদ্যপানের সময় নর্তকীরা নৃত্য করত আর গায়িকারা সঙ্গীত পরিবেশন করত। সমাজে গানের আসরের প্রচলন ছিল। এ সমস্ত গানের আসরে অধিকাংশই সময় গান গাইতেন গায়িকারা, অর্থাৎ মেয়েরা। এবার তোমাদের সামনে উপস্থাপন করব আব্বাসীয় যুগের অর্থনৈতিক জীবন কেমন ছিল। শুরুতে দেখব কৃষি। আব্বাসীয় খলিফাগণ কৃষির প্রতি খুবই মনোযোগ প্রদান করেছিলেন এবং উৎসাহ প্রদান করেছিলেন। এর ফলে কৃষির ব্যাপক উন্নতি হয়। এ সময় ভূমি জরিপ, খাল খনন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছিলেন। খলিফা আল মনসুর তার শাসনকালে কৃষকদের উন্নতির জন্য 3টি খাল খনন করেছিলেন। অন্যদিকে আহ আবাদযোগ্য অনাবাদযোগ্য জমিগুলো আবাদি করার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন। যে সকল ফসল ফলত তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল গম, বার্লি, যব, কমলা, চাল, খেজুর, কলা, তুলা ইত্যাদি। শিল্প। কৃষি উৎপাদনের পাশাপাশি আব্বাসীয় যুগে শিল্প উৎপাদনও হয়েছিল। সে সময় মূলত শিল্প হতো হস্তশিল্প। যান্ত্রিক শিল্প সে সময় আবিষ্কার হয়নি, বিধায় হস্তশিল্প ছিল একমাত্র ভরসা শিল্পের। আব্বাসী খিলাফতকালে কম্বল, রঙিন পর্দা, রেশম, তুলা ও পশমের কাপড়, বিভিন্ন ধরনের আসবাবপত্র, তৈজসপত্র তৈরি করা হতো। পারস্য ইরাকে তাঁত শিল্প প্রসিদ্ধ লাভ করেছিল। এরপর দেখব বর্ষার কাজ ও সাবান। পারস্য, ইরাক, সিরিয়া রেশম ও সুতি বস্ত্রের খ্যাতি ছিল বিশ্বজুড়ে। ছোট ছোট বড় সব স্থানে, এই সব শহরে নানা শিল্প কারখানা ছিল। বর্ষার কাজ শিল্প ছিল অন্যতম প্রধান, অর্থাৎ বর্ষায় সবচেয়ে উন্নত মানের কাজ আর সাবান তৈরি হতো। এসব কাজ ও সাবান দেশের চাহিদা মেটানোর পর বিভিন্ন রাজ্যে এবং বিদেশে সেগুলো রপ্তানি করার ব্যবস্থা করা হতো। ব্যবসা বাণিজ্য। আব্বাসীয় যুগে বাগদাদ, কায়রো, বসরা, আলেকজান্দ্রিয়া প্রভৃতি ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। এসব ব্যবসা কেন্দ্র হতে আরবদের সাথে বিদেশিরা বাণিজ্য করত এবং এক দেশের পণ্য অন্য দেশে পৌঁছানোর ব্যবস্থা করত। মুসলিম বণিকগণ খেজুর, চিনি, তুলা, কাঁচ ও স্টিলের তৈজসপত্র বিদেশে রপ্তানি করত। অন্যদিকে দূরপ্রাচ্য থেকে মশলা, সিল, কর্পূর, আফ্রিকা থেকে হাতির দাঁত এবং দাস দাসী আমদানি করা হতো। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করব আব্বাসীয় যুগের শিক্ষা ব্যবস্থা, বিজ্ঞান, কলা ও স্থাপত্য কেমন ছিল। শুরুতে দেখব শিক্ষা ব্যবস্থা। আব্বাসীয় যুগের প্রথম দিকে মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বা মক্তব চালু হয়। অর্থাৎ মাদ্রাসায় বা মসজিদে যে শিক্ষা পদ্ধতি সীমিত আকারে চালু থাকে সেটাকে মক্তব বলা হয়। লিখন পদ্ধতি আবিষ্কারের পর আরবি ব্যাকরণ, রাসূলের জীবনী, প্রাথমিক অঙ্ক এবং ধর্মীয় কবিতা শিক্ষা দেওয়া হতো। সে সময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বলা হতো মুআল্লিম। 830 খ্রিস্টাব্দে আল মামুন, খলিফা আল মামুন বাগদাদে বায়তুল হিকমা প্রতিষ্ঠা করেন, যেটা বাগদাদকে সে সময় জ্ঞানের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিল। এবং বায়তুল হিকমা ছিল জ্ঞান ভান্ডার। পূর্বেই বলেছি তোমাদের গত ক্লাসে যে বায়তুল হিকমাতের 3টা ভাগ ছিল। একটা হচ্ছে পাঠাগার, একটা হচ্ছে শিক্ষায়তন অর্থাৎ যেখানে পড়াশোনা করা হয়, আর তৃতীয়টা হচ্ছে অনুবাদ বিভাগ। 1234 খ্রিস্টাব্দে মুনতাসিম বিল্লাহ মুস্তাসিয়া নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। ইবনে জুবাইর তার গ্রন্থে উল্লেখ করেছিলেন যে বাগদাদেশের সময় 30টি, দামেস্কে 20টি, মসুলে 6টি এবং হিমসে 1টি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর আমি দেখাবো তোমাদের জ্ঞান বিজ্ঞানের উন্নতি কি ধরনের হয়েছিল।
আব্বাসীয়রা জ্ঞান বিজ্ঞানে এক নবযুগের সূচনা করেছিল। এজন্য আব্বাসীয় যুগকে ইসলামী সভ্যতার স্বর্ণযুগ বলা হয়। আব্বাসীয় আমল বাগদাদ জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। আল মনসুর, হারুন আর রশিদ এবং আল মামুনের পৃষ্ঠপোষকতায় জ্ঞান বিজ্ঞান এবং শিল্প সাহিত্যের উন্নতির চরম শিখরে পৌঁছায়। তারা ধ্বংস ও বিলুপ্ত প্রায় মিশর, মেসোপটেমিয়া, পারস্য ও গ্রিসের সভ্যতার সাহিত্য ও কৃষ্টিকে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন এই জ্ঞান ভান্ডারের মাধ্যমে। এরপর আমরা দেখব অনুবাদ বিভাগ। আব্বাসীয় খলিফা আল মনসুরের সময় অনুবাদ বিভাগের যাত্রা শুরু হয়েছিল। এ সময় গ্রিক, সিরীয়, পারসিক, সংস্কৃত প্রভৃতি ভাষার মূল্যবান গ্রন্থসমূহ আরবি ভাষায় অনুবাদ করা হয়। খলিফা আল মামুনের বায়তুল হিকমার একটা অংশ ছিল অনুবাদ শাখা। গ্যালেন, ইউক্লিড, টলেমি, অ্যারিস্টটল ও প্লেটোর গ্রন্থগুলো আরবি ভাষায় এখানে অনুবাদ করা হতো। এই গ্রন্থগুলো পরবর্তীতে ইউরোপে রেনেসাঁর সৃষ্টিতে সহায়তা করেছিল। এরপর দেখব চিকিৎসা শাস্ত্র। আব্বাসীয় যুগে জাবির ইবনে হায়ান থেকে শুরু করে বহু পণ্ডিত চিকিৎসা শাস্ত্রের উপর অনেক গ্রন্থ রচনা করেন। 931 খ্রিস্টাব্দে খলিফা আল মুক্তাদির সিনান বিন সাবিত বিন কুররাকে সমস্ত চিকিৎসকদের একটি পরীক্ষা গ্রহণ করে যোগ্যতার মাপকাঠিতে সনদপত্র প্রদানের নির্দেশ দেন। অর্থাৎ সকলে চিকিৎসক হতে পারবেন না, একটা পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং সেখানে যারা কেবল উত্তীর্ণ হবে তারাই চিকিৎসক সনদপত্র পাবে, অন্যরা পাবে না। এই পরীক্ষায় 860 জন চিকিৎসক উত্তীর্ণ হয়েছিলেন। ইসলামের ইতিহাসে হারুন আর রশিদ সর্বপ্রথম হাসপাতাল নির্মাণ করেছিলেন বাগদাদে। এর আগে হাসপাতাল ছিল না ইসলামের সাম্রাজ্যে। আল রাজি অস্ত্রোপচারে সর্বপ্রথম সুতার ব্যবহার করেন। অর্থাৎ অস্ত্রোপচার যেটা আমরা বলি বা অপারেশন, সে অপারেশনে এর আগে সুতা ব্যবহার করা হতো না, সেলাইয়ের কাজে সর্বপ্রথম আল রাজি ব্যবহার করেন। আল রাজি মোট 141টি চিকিৎসা গ্রন্থ রচনা করেন। ইবনে সিনাও একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন এবং তিনি চিকিৎসা বিষয়ক বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেন। এরপর আমরা দেখব দর্শন ও জ্যোতির্বিদ্যা। আব্বাসীয় যুগে আল কিন্দি, আল ফারাবি এবং ইবনে সিনা বিখ্যাত দার্শনিক ছিলেন। আল কিন্দি ছিলেন আরবে অ্যারিস্টটলের একমাত্র শিষ্য এবং তিনি প্রায় 265টি গ্রন্থ রচনা করেন। আল ফারাবিকে সে সময় প্রাচ্যের অ্যারিস্টটল বলা হতো। জ্যোতিষশাস্ত্র বিষয়ক ভারতের সিদ্ধান্ত নামক গ্রন্থটি আল ফারাবি অনুবাদ করেন। টলেমির আল মাজেস্ট আরবি ভাষায় অনুদিত হলে ইসলামী জ্যোতিষশাস্ত্রে গ্রিক প্রভাব পড়ে। খলিফা আল মামুনের সময় বিভিন্ন স্থানে মান মন্দির প্রতিষ্ঠিত হয়। আল বেরুনি অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা নির্ণয় করে পৃথিবীর কক্ষপথ সম্পর্কে নির্ভুল তথ্য প্রদান করেছিলেন। বিশিষ্ট কবি ও দার্শনিক ওমর খৈয়াম প্রাচীন ফার্সি পঞ্জিকার সংশোধন করেন। অর্থাৎ পঞ্জিকাতে যে ধরনের ভুল ত্রুটি ছিল সেগুলো তিনি সংশোধন করেছিলেন ওমর খৈয়াম। এরপর আমরা দেখব গণিত ও রসায়ন শাস্ত্র। ভারতবর্ষ থেকে আনা সিদ্ধান্ত গ্রন্থটি অনুবাদের ফলে মুসলমানরা ভারতীয় অঙ্কশাস্ত্র, সংখ্যারীতি এবং শূন্য সংখ্যা সম্পর্কে জ্ঞান লাভ করে। এর আগে পৃথিবীতে বাসী শূন্য সংখ্যা সম্পর্কে জানতো না, ভারতীয়দের কাছ থেকে পৃথিবীবাসী শূন্য সংখ্যাটি পেয়েছে। বিখ্যাত গণিতবিদ আল জাবের এবং আল খাওয়ারিজমি ছিলেন সর্বকালের শ্রেষ্ঠ গণিত শাস্ত্রবিদ। তার রচিত হিসাব আল জাবের ওয়াল মুকাবালা বীজগণিতের একটি উৎকৃষ্ট গ্রন্থ। এই গ্রন্থের নাম থেকে অ্যালজেব্রা বা বীজগণিত নামের উৎপত্তি হয়েছে। ঐতিহাসিক হ্যামবোল্টের মতে আরবরা আধুনিক রসায়ন শাস্ত্রের আবিষ্কারক ছিলেন। জাবির ইবনে হাইয়ানকে আধুনিক রসায়ন শাস্ত্রের জনক বলা হয়। প্রায় 1000 বছর পূর্বের যে জাবির ইবনে হাইয়ান, তাকে বলা হচ্ছে আধুনিক রসায়ন শাস্ত্রের জনক। অর্থাৎ পরবর্তীতে তার মধ্যে এরকম রসায়নবিদ ছিল না।
তার রসায়ন বিষয়ক গ্রন্থ 22টি। রসায়ন শাস্ত্রের প্রধান দুটি সূত্র ভস্মীকরণ এবং লঘুকরণ সম্পর্কে জাবির ইবনে হায়া নিয়ে প্রথম বিজ্ঞানসম্মত আলোচনা করেছিলেন। এরপরে দেখব ভূগোল ও ইতিহাস। কিবলা নির্ধারণ, পবিত্র হজ পালন, ব্যবসা বাণিজ্যের জন্য সমুদ্র যাত্রা ইত্যাদি কারণ মুসলমানদের ভূগোল চর্চায় উৎসাহিত করেছিল। ইউরোপীয় ভূগোলবিদগণ যখন পৃথিবীকে চ্যাপ্টা বলে জানতো, অর্থাৎ ইউরোপীয়রা পৃথিবীকে চ্যাপ্টা বলতো, তখন আরব ভূগোলবিদগণ প্রমাণ করেন পৃথিবী চ্যাপ্টা নয়, গোলাকার। মুসলিম ভূগোল শাস্ত্রের জনক আল ইয়াকুবি কিতাব আল বুলদান গ্রন্থ রচনা করেন। গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাসের পর আরবরাই ইতিহাস চর্চায় কৃতিত্ব দেখিয়েছেন। সে সময় আত-তাবারি, মাসুদি ও ইবনে খালদুন ইতিহাস চর্চা করতেন। মাসুদিকে আরবের হেরোডোটাস বলা হয়। ইবনে খালদুন কিতাবুল ইবার রচনা করে খ্যাতি অর্জন করেন। পিকে হিট্টির মতে ইবনে খালদুন ইসলামের সর্বশ্রেষ্ঠ এবং সর্বযুগের অন্যতম শ্রেষ্ঠ ঐতিহাসিক দার্শনিক হিসেবে সমাদৃত। তাহলে ইবনে খালদুন হচ্ছে সর্বযুগেরই একজন অন্যতম ঐতিহাসিক, যেটা আব্বাসীয় যুগে যার ইতিহাস চর্চা ছিল। এবার তোমাদের সামনে বলবো স্থাপত্য এবং চিত্রকলা সম্পর্কে। আব্বাসীয় স্থাপত্যে পারসিক প্রভাব লক্ষ্য করা যায়। আল মনসুর বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি কুফা এবং বসরা নগরীর প্রাচীর, যাকে বলা হয় বাবুল জাহাব বা স্বর্ণদ্বার, কাসরুল খুলদ বা অনন্ত প্রাসাদ নির্মাণ করেন। আল মনসুর রাক্কা নগরীতেও একটি প্রাসাদ নির্মাণ করেন। আব্বাসীয় শাসন আমলে গোলাকার গম্বুজ, অর্ধবৃত্তাকার খিলান, ইটের মিনার প্রভৃতি স্থাপত্য নির্মিত হয়। আব্বাসীয় যুগে চিত্রকলারও উৎকর্ষ সাধিত হয়েছিল। আল মনসুর তার প্রাসাদের গম্বুজের উপর একটি অশ্বারোহীর ছবি অঙ্কন করেছিলেন, অর্থাৎ গম্বুজের উপরে একজন ঘোড়ার পিঠে চড়ে আছে এই ধরনের ছবি অঙ্কন করেছিলেন। আল মুক্তাদির প্রাসাদের মধ্যে পুকুরের উভয় পাশে তীর বর্ষাধারী ও যুদ্ধরত 15টি অশ্বারোহী সৈন্যের মূর্তি স্থাপন করেন। আল মামুনের রাজত্বকালে আরবি হস্তলিখন পদ্ধতি প্রসিদ্ধি লাভ করে, যা রায়হানি রীতি হিসেবে জনপ্রিয় ছিল। সুপ্রিয় শিক্ষার্থী, এবার তোমাদেরকে বলবো আব্বাসীয় বংশের পতন বা বাগদাদ নগরীর পতন কিভাবে হয়েছিল। 750 খ্রিস্টাব্দে উমাইয়া বংশের ধ্বংসস্তূপের উপর আব্বাসীয় শাসনের সূচনা হয়েছিল। আবুল আব্বাস আস-সাফা ছিলেন এই বংশের প্রথম খলিফা। মোট 37 জন শাসক দীর্ঘ 508 বছর শাসনের পর 1258 সালে হালাকু খান আক্রমণ করলে আব্বাসীয় শাসনের অবসান ঘটে। আব্বাসীয় বংশের পতনের কারণগুলো নিচে তুলে ধরবো, তবে একটি কারণে পতন ঘটে না, অনেকগুলো কারণ থাকে, সেগুলো এখন তোমাদের সামনে দেখানোর চেষ্টা করব। শুরুতেই দেখব ঐতিহাসিক কারণ। আব্বাসীয় বংশের পতনের অন্যতম কারণ ছিল ঐতিহাসিক কারণ, অর্থাৎ ইতিহাস বলে যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে, যার উত্থান আছে তার পতন আছে, যার জন্ম আছে তার মৃত্যু আছে। আব্বাসীয় শাসন বা খিলাফত কালও এর ব্যতিক্রম ছিল না। যে আব্বাসীয় খিলাফত একসময় সৃষ্টি হয়েছিল, কোনো এক সময় গিয়ে সেটা ধ্বংস হতোই। 1258 সালে হালাকু খানের আক্রমণের মধ্য দিয়ে সেই পতন ঘটেছিল এবং ইতিহাসের পরম্পরায় সেটা সৃষ্টি হয়েছিল। এরপর দেখব পরবর্তী খলিফাদের অযোগ্যতা। আব্বাসীয় সাম্রাজ্যের প্রথম দিককার খলিফারা ছিলেন খুবই যোগ্য এবং তারা দক্ষ ছিলেন। আব্বাসীয় খিলাফতের শেষ সময়ে এসে যে খলিফারা শাসন করতেন তারা ছিলেন অযোগ্য এবং তারা অনেকটা ইসলাম থেকে দূরে সরে গিয়েছিলেন। শাসন ক্ষমতা তাদের হাত থেকে বের হয়ে যাচ্ছিল এবং তারা ব্যভিচার, নৃত্য, মদ, জুয়া এগুলো নিয়ে ব্যতিব্যস্ত থাকতেন। খলিফাদের এই অযোগ্যতার কারণে আব্বাসীয় বংশের পতন ত্বরান্বিত হয়েছিল। সাম্রাজ্যের বিশালতা। সাম্রাজ্য যত বিশাল হবে সেটাকে টিকিয়ে রাখা বা রক্ষা করা তত কঠিন। আব্বাসীয় সাম্রাজ্য
পশ্চিমে আটলান্টিক থেকে পূর্বে সিন্ধু পর্যন্ত বিশাল আকার ধারণ করেছিল। আমি ইতিপূর্বে তোমাদের বললাম যে সে সময় প্রায় 24টা প্রদেশ ছিল। এই 24টা প্রদেশকে সঠিকভাবে পরিচালনা করা কঠিন ছিল। সিন্ধুর এখানে যদি কোনো একটা বিদ্রোহ দেখা দিত, সেটা দমন করতে আসলেও অন্যদিকে আটলান্টিকে যদি কোনো প্রদেশে আবার বিদ্রোহ দেখা দেয়, সেটা দমন করতে যেতে অনেক দেরি হয়ে যেত। এইভাবে আস্তে আস্তে প্রদেশগুলো বিদ্রোহ করে এবং স্বাধীনতা ঘোষণা করতে থাকে, ফলে আব্বাসীয় বংশের পতনটা ত্বরান্বিত হয়। বিভিন্ন স্বাধীন রাজবংশের উদ্ভব। আব্বাসীয় শাসনের প্রথম দিকে বিভিন্ন প্রদেশ এবং গোত্ররা আব্বাসীয় শাসনের অধীনে ছিল এবং তারা বিদ্রোহ বা স্বাধীনতা ঘোষণা করতে পারেনি। কিন্তু যখন আব্বাসীয় শাসকরা দুর্বল হয়ে যায়, অর্থাৎ তারা তেমন কোনো শৌর্য বীর্য দেখাতে পারেনি, এই সময় বিভিন্ন স্বাধীন রাজ্য তারা বিদ্রোহ করে নিজেদেরকে স্বাধীনতা ঘোষণা করে, ফলে আব্বাসীয় সাম্রাজ্য একসময় ভেঙে পড়তে থাকে। অন্যদিকে হালাকু খান এই সুযোগটা গ্রহণ করে আব্বাসীয়দের পরাজিত করে বাগদাদ নগরী ধ্বংস করে এবং আব্বাসীয় বংশের পতন ঘটায়। সামরিক বাহিনীর দুর্বলতা। আব্বাসীয় আমলে সামরিক বাহিনীতে বিভিন্ন গোত্রের, বিভিন্ন প্রদেশের, বিভিন্ন ধর্মের লোকজন সমাবেশ ছিল। এর ফলে সামরিক বাহিনীতে এক ধরনের বিশৃঙ্খলা দেখা দেয়। বিভিন্ন ভাষার হওয়ার কারণে সব ভাষার যে সেনাবাহিনীর যে সৈন্যরা তারা তাদের পক্ষ অবলম্বন করে। অন্যদিকে নিয়মিত এবং অনিয়মিত বাহিনী থাকার কারণে নিয়মিত বাহিনীরা ঠিকই বেতন ভাতা পেত, কিন্তু অনিয়মিত বাহিনীরা বেতন ভাতা সেভাবে পেত না। এর ফলে একই বাহিনীতে দুই নীতি থাকার কারণে সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং তারা যুদ্ধ করতে অপারগতা প্রকাশ করে, তারা নির্বিকার থাকে, যে কারণে এই সামরিক বাহিনীর দুর্বলতাও আব্বাসীয় বংশ পতনের একটা অন্যতম কারণ ছিল। সুষ্ঠু উত্তরাধিকার নীতির অভাব। আব্বাসীয় আমলে প্রথম দিকে উত্তরাধিকার নীতির একটা মোটামুটি নীতিগত পদ্ধতি দেখা যায়, কিন্তু শেষের দিকে এসে কে উত্তরাধিকার হবে এই নিয়ে দ্বন্দ্ব বেঁধে যায়। এর ফলে নিজেদের মধ্যে হানাহানি এবং সংঘর্ষ শুরু হয়। এই সুষ্ঠু উত্তরাধিকার নীতির অভাবেই যোগ্য ব্যক্তি হয়তো খলিফা হতে পারেননি, অন্যদিকে অযোগ্য যে সেই খলিফা হয়ে গেছে। এইভাবে সুষ্ঠু উত্তরাধিকার নীতির অভাবও ছিল আব্বাসীয় বংশের পতনের আরো একটা কারণ। জাতিগত দ্বন্দ্ব। আব্বাসীয় শাসন আমলে বিভিন্ন জাতির লোকজন ইসলাম ধর্ম গ্রহণ করার ফলে তারা আরব জাতিতে পরিণত হয়েছিল, কিন্তু প্রকৃত অর্থে তারা ছিল অনারব। অন্যদিকে এই মুসলমানদের মধ্যে বিভিন্ন জাতি বা গোত্রগত দ্বন্দ্ব ছিল, যেমন উমাইয়া, হাশেমি, খারেজি, বুয়ায়া, এই ধরনের গোত্র বা জাতিগুলো বিভিন্ন সময় দ্বন্দ্বে লিপ্ত হতো। আর এই দ্বন্দ্বগত কারণে রাজ্যের যে শান্তি শৃঙ্খলা বা স্থিতি এগুলো অস্থিতিশীল হয়ে পড়তো, যার ফলে আব্বাসীয় বংশের পতনটা ত্বরান্বিত হয়েছিল। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের উৎপত্তি। আব্বাসীয় খিলাফত যখন সূচনা হয় 750 খ্রিস্টাব্দে, সে সময় ইসলাম ধর্মের প্রাধান্য ছিল। অন্যান্য ধর্ম ছিল, কিন্তু তারা সেইভাবে মাথা ছাড়া দিয়ে উঠেনি, তবে নিজেদের ধর্ম নিজেরা পালন করতে পারত। কিন্তু আব্বাসীয় শাসনের শেষ সময়ে এসে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় ইসলাম ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করতে থাকে এবং ইসলাম ধর্ম থেকে অনেক লোক অন্য ধর্মে স্থানান্তরিত হয় এবং নতুন নতুন ধর্মীয় সম্প্রদায়ের উৎপত্তি ঘটে। এর ফলে মুসলিম জাহান অনেকটা বিপর্যয়ের সম্মুখীন হয়। আর এই বিভিন্ন সম্প্রদায়ের উৎপত্তির কারণে খলিফা অনেকটা দুর্বল হয়ে যায়, যে কারণে আব্বাসীয় বংশ পতনের দিকে ধাবিত হয়েছিল। খলিফাদের নৈতিক অধঃপতন। খলিফা হারুন আর রশিদ, খলিফা আল মামুন, আবুল আব্বাস আস-সাফা, এই আবু জাফর আল মনসুর, এনারা ছিলেন ধার্মিক এবং ধর্মের প্রতি তাদের অগাধ বিশ্বাস ছিল। তারা সবকিছু ধর্মীয় নিয়ম কানুন মেনে পরিচালনা করতেন। কিন্তু শেষ দিকের খলিফা যারা, তারা এই ধর্ম থেকে বিচ্যুত হয়ে যায় এবং মদ, জুয়া, নারী, ব্যভিচার এগুলো নিয়ে পড়ে থাকতো। তারা নামাজ, রোজা এগুলো থেকে দূরে সরে গিয়েছিল। খলিফাদের এই নৈতিক অধঃপতন মুসলমানরা মেনে নিতে পারেনি এবং যার কারণে খলিফাদেরকে তারা মানতে চায়নি। এই সুযোগটাই গ্রহণ করেছিলেন হালাকু খান। যেহেতু জনগণ খলিফাকে
মানতে চাচ্ছে না, সুতরাং এই সময় আক্রমণ করলে আব্বাসীয় খিলাফত দখল করার সহজ হবে, সেটাই তিনি করেছিলেন এবং আব্বাসীয় খিলাফতের পতন ঘটেছিল। এরপর দেখব কেন্দ্র ও প্রদেশের সমন্বয়হীনতা। পূর্বে তোমাদের বলেছি বা কিছুক্ষণ আগে বললাম যে সে সময় আব্বাসীয় সাম্রাজ্যের পিকে হিট্টির মধ্যে 24টি প্রদেশে বিভক্ত ছিল। এই 24টি প্রদেশের সাথে কেন্দ্রের তেমন কোনো সমন্বয় ছিল না। কোন প্রদেশ কখন কি করবে, কি সিদ্ধান্ত গ্রহণ করবে, কোন কাজ করবে, কার বিরুদ্ধে যুদ্ধ করবে বা করবে না, বা কোনটা কেন্দ্রকে জানানো উচিত, কোনটা জানানো উচিত নয়, এই বিষয়গুলোর কোনো সমন্বয়হীনতা ছিল না। বিভিন্ন প্রদেশের খোঁজ খবর বা শাসন পরিচালনা সম্পর্কে কেন্দ্র অনেক সময় অবগত থাকতো না। এর ফলে সে প্রদেশ আর কেন্দ্র সমন্বয়হীনতা চলে যায়, আর এই সুযোগটা গ্রহণ করে শত্রুপক্ষ, যার ফলে আব্বাসীয় শাসনের পতন হয়। সামন্ত প্রথা প্রবর্তন। আব্বাসীয় শাসন আমলের শেষ পর্যায়ে এসে সামন্ত প্রথা প্রবর্তন হয়েছিল। এই সামন্তরা অনেক ভূ সম্পত্তির মালিক হয় এবং তারা একসময় শাসকদের অবজ্ঞা করতে থাকে। তারা সমাজে নিজেদেরকে উঁচুতে অবস্থান করার জন্য চেষ্টা করে এবং তারা জনমত সৃষ্টি করে নিজেদের পক্ষ একটা সমর্থন তৈরির চেষ্টা করে। এই সামন্তরাই পরবর্তীতে খলিফাদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, কারণ সামন্তরা পরবর্তীতে কর প্রদান করে না, আর রাজকোষ শূন্য হয়ে পড়ে এবং এর ফলে খলিফা আর টিকিয়ে রাখতে পারেনি, যে কারণে আব্বাসীয় শাসনের অবসান ঘটেছিল। অর্থনৈতিক সংকট। কোন একটি শাসন টিকিয়ে রাখার অন্যতম ভিত্তি হচ্ছে অর্থনীতিকে মজবুত রাখা, অর্থাৎ রাজকোষ পরিপূর্ণ রাখা। আব্বাসীয় খিলাফতের শেষ সময় এসে এই যে খলিফাদের নৈতিক অধঃপতন ঘটেছিল, যার কারণে অর্থনৈতিক সংকট দেখা দেয়। তারা মিতব্যয়িতার পরিবর্তে অপব্যয় শুরু করে এবং নাচ গান এখানে প্রচুর অর্থ ব্যয় করে, যে কারণে রাজকোষ শূন্য হয়ে পড়ে। ফলে সেনাবাহিনীদের বেতন দিতে পারছিলেন না, কর্মচারীরাও বেতন পাচ্ছিল না, যে কারণে আস্তে আস্তে সবকিছু দুর্বল হয়ে যায় এবং আব্বাসীয় বংশ পতন ঘটে। তুর্কি বাহিনীর প্রাধান্য। আব্বাসীয় সেনাবাহিনীতে তুরস্কের সেনাদের প্রাধান্য ছিল। এর ফলে তুরস্কের সেনাদের সাথে অন্য যে সেনারা ছিল তাদের একটা বৈষম্য বা পার্থক্য সৃষ্টি হয়। এই পার্থক্যের কারণে অন্য দেশের বা অন্য অঞ্চলের সৈন্যবাহিনীরা এটা মেনে নিতে পারছিল না এবং তারা বিদ্রোহ করে। ফলে সেনাবাহিনীর মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা যায়, যেটা আব্বাসীয় বংশের পতনকে অনেকটাই এগিয়ে নিয়েছিল। বুয়ায়াদের কর্তৃত্ব। বুয়ায়া গোত্র সেই সময় অর্থাৎ আব্বাসীয় বংশের শেষ সময়ে এসে দেখে যে এখন অনেকটাই অনুকূল পরিবেশ নিজেদের কর্তৃত্ব স্থাপনের। ফলে আফ্রিকার এই মিশর অঞ্চলে বুয়াইরা নিজেদের কর্তৃত্ব স্থাপনের জন্য বিদ্রোহ করে এবং তারা মিশরের বেশ কিছু অঞ্চল দখল করে নেয়, যে কারণে খলিফা অনেক দুর্বল হয়ে পড়ে এবং তার পতন ঘটে। এরপর দেখবো বাইজেন্টাইনদের আক্রমণ। বাইজেন্টাইন সাম্রাজ্য আব্বাসীয় খিলাফতের শুরু থেকেই বিভিন্ন সময় আব্বাসীয়দের উপর আক্রমণ করেছে। প্রথম দিককার আব্বাসীয় শাসকরা এই আক্রমণগুলো খুব দৃঢ়তার সাথে প্রতিরোধ করতে পারলেও শেষ দিকের যে আব্বাসীয় খলিফা, দুর্বল খলিফা যারা, তারা বাইজেন্টাইনদের আক্রমণ প্রতিহত করতে পারেনি। ফলে মুসলিম সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চল বাইজেন্টাইন সম্রাট দখল করে নেন, যে কারণে আব্বাসীয় খিলাফতের পতন ঘটেছিল। সর্বশেষ যে কারণটা তোমাদের সামনে উপস্থাপন করব সেটা হচ্ছে হালাকু খানের বাগদাদ আক্রমণ। হালাকু খান ছিলেন একজন মঙ্গল সেনাপতি এবং তিনি ছিলেন খুবই নিষ্ঠুর। তিনি যখন বাইজেন্টাইন সাম্রাজ্যে আক্রমণ করেন, তখন এই আব্বাসীয় খলিফা তিনি সাহায্য চেয়েছিলেন, কিন্তু আব্বাসীয় খলিফা তাতে কর্ণপাত না করলে হালাকু খান খেপে যান। হালাকু খান 1258 সালে জানুয়ারি মাসে বাগদাদ আক্রমণ করেন। 40 দিন পর্যন্ত বাগদাদকে অবরোধ করে রেখেছিলেন। এরপর খলিফা পরিবার সহ হালাকু খানের কাছে নিরাপত্তা দাবি করে আত্মসমর্পণ করে, কিন্তু হালাকু খান খলিফা সহ তার পরিবারের সকলকে নির্মমভাবে হত্যা করে। প্রায় 6 সপ্তাহ ধরে এই বাগদাদ নগরী লুণ্ঠন করা হয় এবং নারী, শিশু, বৃদ্ধ সবাইকে নির্বিচারে হত্যা করা হয়। হালাকু খান বাগদাদ নগরী সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলেন।
এইভাবেই বাগদাদ নগরী ধ্বংসের সাথে সাথে আব্বাসীয় বংশের শাসনের অবসান ঘটে। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ যে তোমাদের সামনে আমি এই লেকচারটি উপস্থাপন করলাম, সেই উপস্থাপন করতে গিয়ে এখান থেকে মূলত দুটি প্রশ্ন হতে পারে। একটা, শুরুতে বললাম যে আরব আব্বাসী আমলের শিল্প, কলা, সাহিত্য, জ্ঞান, বিজ্ঞানের বিবরণ দাও। আর আরেকটি প্রশ্ন হতে পারে আব্বাসীয় বংশের পতনের কারণ আলোচনা করো, অর্থাৎ অথবা বাগদাদ নগরী পতনের কারণগুলো আলোচনা করো। এখন তোমাদেরকে বলবো সহায়ক গ্রন্থসমূহের নাম, যেগুলো থেকে এই তথ্যগুলো পেয়েছি। প্রথমে দেখবো শেখ রিয়াজউদ্দিন আহমদের লেখা আরব জাতির ইতিহাস অনুদিত, এটা বাংলা একাডেমি থেকে ঢাকা থেকে প্রকাশিত 1964 সালে। ফিলিপ কটলার হিট্টির লেখা আরব জাতির ইতিহাস অনুদিত, লন্ডন থেকে প্রকাশিত 1940 সালে। সৈয়দ আমির আলীর লেখা দ্য স্পিরিট অফ ইসলাম, লন্ডন থেকে প্রকাশিত 1949 সালে। মফিজুল্লাহ কবিরের লেখা ইসলাম ও খিলাফত, নওরোজ কিতাবিস্তান, ঢাকা থেকে প্রকাশিত 1974 সালে। মোহাম্মদ হাফিজুর রহমানের লেখা ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস, গ্রন্থপতির লাইব্রেরি, ঢাকা থেকে প্রকাশিত 2016 সালে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা ঘরে থাকবা, নিরাপদে থাকবা এবং এই অনলাইন ক্লাসগুলো করার মাধ্যমে নিজেদেরকে সমৃদ্ধ করবে এবং পরীক্ষার জন্য গড়ে তুলবা। সেই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য, যাতে তোমরা তোমাদের পড়াশোনার ধারাকে অব্যাহত রাখতে পারো। সেজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি।